শুভ সন্ধ্যা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস এর নিয়মিত আয়োজন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ, এবং সাথে আছি আমি হাসিনা আনসার, এবং আমাদের সাথে আছেন তিনজন পাওয়ারফুল গার্লস। আজকে তাদের মুখে শুনবো তাদের পাওয়ারের গল্প। একজন গার্লস কিভাবে পাওয়ারফুল হয় সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো আমাদের সাথে আছেন শারমিন সেলিম তুলি, এবং আছেন ফারহানা বক্স, এবং আছেন ফারহানা নাজ সুধা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আর শারমিন সেলিম তুলি আপু, আমি আপনার পরিচয় কিভাবে দিব? এত বেশি পরিচয় আপনার, মাশাআল্লাহ। তো আপু, আপনার মুখে আমরা শুনতে চাচ্ছি। থ্যাংক ইউ হাসিনা। আমি শারমিন সেলিম তুলি। আমি বেসিক্যালি বিজনেস লেডি, তবে আমি যেটি বলে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি সেটি হলো আমি প্রতিষ্ঠাতা আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন। এটা আমি 22 বছর আগে প্রতিষ্ঠা করেছি। আমি নারীদের নিয়ে কাজ করি, আর এই জায়গাটাই আমার অনেক বেশি ভালো লাগার জায়গা। আর আমাদের এই গার্লস পাওয়ারের সাথে শুরু থেকে আপনি ছিলেন এবং আছেন, এবং ফিউচারেও থাকবেন, সে বিষয়ে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, এই গার্লস পাওয়ারের সাথে আমার থাকার উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য যে গার্লস পাওয়ার নারীদের নিয়ে কাজ করছে। যেহেতু আমি নারীদের নিয়ে কাজ করছি, অবশ্যই দুটো পাওয়ার যখন একসাথে যোগ হবে সেটা কিন্তু সুপার পাওয়ার হয়ে যাবে। সুতরাং এই কথা চিন্তা করেই আমি গার্লস পাওয়ারের সাথে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমরাও চাই আপনাদের মতো পাওয়ারফুল সব লেডিরা আমাদের গার্লস পাওয়ারে থাকুক, এবং আমরা আরও পাওয়ারফুল হয়ে যাই। এবং আমি চলে যাচ্ছি আমাদের সবার প্রিয় ফারহানা বক্স আপুর কাছে। আপু, আপনার সম্বন্ধে এবং আপনার কাজ সম্বন্ধে আমরা জানতে চাচ্ছি। আমি বেসিক্যালি বিজনেস করি এবং এখন সোশ্যাল ওয়ার্কের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখন আমি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালে বাংলাদেশের যে পোস্টগুলো আছে, কাউন্সিল চেয়ারপারসন হচ্ছে সর্বোচ্চ পোস্ট, আমি এখন এই পোস্টটা হোল্ড করছি। এবং আমি খুব কাছ থেকে হতদরিদ্র মানুষ যারা আছে তাদের সঙ্গে আমি কাজ করছি, এবং শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইড আমি কাজ করছি। ওয়াও, সেবামূলক কাজ আসলে। হ্যাঁ, আপু, আমি চলে যাচ্ছি ফারহানা সুধা নাজাপুর কাছে। তো সুধা আপু, আপনার কাজ সম্বন্ধে জানতে চাচ্ছি। আসলে আমরা লায়ন্সের, আমিও লায়ন্সের, আমি সদ্য প্রাক্তন গভর্নর, লাস্ট ইয়ার আমি গভর্নর ছিলাম। আমাদের কাজও একই, আমরা সোশ্যাল ওয়ার্ক করি। এটা আমাদের একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, মানে নন পলিটিক্যাল একটা অর্গানাইজেশন। এখানে আমরা সেবার কাজটাকে আমাদের প্রাধান্য দিই। এবং আমার যেটাই ছিল, আমার যেটা থিম ছিল, আমি যখন গভর্নর ছিলাম আমি নারীদের নিয়ে কাজ বেশি করেছি। মানে আমি হয় না, আমরা 200 বছর 107-8 বছর হয়ে গেছে আমাদের লায়নিজমের, বাট ওইখানে আমরা বলি না যে গার্লস পাওয়ার, কিন্তু গার্লস পাওয়ারের মধ্যে আমাদের ওই মাত্র 2জন না 3জন আমরা প্রেসিডেন্ট পেয়েছি, আর গভর্নর হয়েছি মাত্র আমরা কিন্তু 2-3জন মাত্র। তো গার্লস পাওয়ার আমরা চাচ্ছি নারীদেরকে এখান থেকে বের করে নিয়ে আসতে, নারীদেরকে নেতৃত্বে আনার জন্য। এটা ছিল আমার থিম, আমি এটা থেকে এখনো আছি আর কি। তাহলে গার্লস পাওয়ার নিয়ে হচ্ছে আপনাদের আসলে ভাবনাটা কি? নারীর এম্পাওয়ারমেন্ট নিয়ে আপনাদের ভাবনাটা কি? হ্যাঁ, নারী এম্পাওয়ারমেন্ট নিয়ে আমি কাজ করছি। আমার মেন এটাই ছিল, এটা নিয়ে, এই গার্লস পাওয়ার নিয়ে আমি থাকতে চাই, এটা নিয়ে কাজ করতে চাই, এবং একদম নারীরা নেতৃত্বে আসুক, এটাই আমার চাওয়া। আচ্ছা, আমি ফারহানা আপুর কাছে আসছি। এই যে নারীরা কাজ করছে, তো আপনাদের লায়ন্স যে ক্লাবটা কিভাবে নারীদেরকে সহায়তা করছে আলোকিত করার বিষয়ে? আপনি জানলে খুশি হবেন। আমরা হচ্ছে যখন গভর্নর থাকি, গত বছর আমি এবং উনি আমরা একই সঙ্গে গভর্নর ছিলাম। তা আমাদের একটা কল নিয়ে কাজ করতে হয়। আমার কলটা ছিল ইকুয়ালিটি ইন লিডারশিপ, এবং এই কলটা নিয়ে আমি এখনো কাজ করছি। বুঝতে পাচ্ছেন, ইকুয়ালের মানে ক্ষমতার সমতা, ঠিক আছে, মানে নারী পুরুষ জানি একই প্ল্যাটফর্মে তাদের কাজ করতে পারে, তাদের লিডারশিপ দেখাতে পারে। এবং এটা খুব মানে ন্যাচারাল। যখন আপনার পাওয়ার থাকবে অন্য কারোর কাছে, তখন আপনি আপনার মতটা আপনি এস্টাবলিশ করতে পারবেন না। যার কারণে আপনাকে আগে আপনার মতটা আপনাকে স্ট্রংলি এস্টাবলিশ করতে আপনাকে আগে পাওয়ারফুল হতে হবে, এবং নেতৃত্বের মাধ্যমে এটা সম্ভব। আচ্ছা, আমি চলে যাচ্ছি আমাদের সবার প্রিয়
শারমিন সেলিম তুলি আপুর কাছে আমি আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন নিয়ে কথা বলবো। আমরা জানি আপনি ব্যাপক পর্যায়ে নারীদের নিয়ে কাজ করছেন এবং দেশে এবং দেশের বাইরেও। তো আসলে একজন নারী কিভাবে আলোকিত হতে পারে, একজন গার্লস কিভাবে পাওয়ারফুল হতে পারে, সেই বিষয়ে আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন কি কি কাজ করছে? আচ্ছা, আমি আলোকিত নিয়ে কাজ করছি, আমি আগেই বলেছি 22 বছর থেকে। তা আমার উদ্দেশ্য কিন্তু একমাত্র উদ্দেশ্য নারীদেরকে প্রতিষ্ঠিত করা, নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসা এবং নারীদেরকে পাওয়ারফুল করা। সুতরাং নারীদেরকে পাওয়ারফুল করতে হলে অবশ্যই তাকে নিজে স্ট্রং হতে হবে, তাকে জানতে হবে, তাকে বুঝতে হবে এবং তাকে ট্রেনিং নিতে হবে। আমি যে কাজগুলো করি সেটা হলো নারীদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আমার ফাউন্ডেশনে প্রচুর পরিমাণে ট্রেনিং করিয়ে থাকি। আমরা জানি যে প্রতিটা মানুষেরই কিন্তু জন্মগত কিছু প্রতিভা আছে। তো যারা যেই লাইনে এক্সপার্ট, যারা যেই লাইনে স্বাচ্ছন্দ্য বোধ করে, আমি তাদেরকে সেই লাইনেই ট্রেনিং করাই। তাদেরকে ট্রেনিং করিয়ে আমরা তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেই। এছাড়া আমার সাথে এক ঝাঁক নারী কাজ করে যে তারা নিজেরাই প্রতিষ্ঠিত। তাদেরকে আমি কি করি, তাদেরকে বিজনেস ডেভেলপের জন্য আমি ট্রেনিং করাই এবং তাদেরকে তাদের নিজের স্কিল ডেভেলপের জন্য আমি ট্রেনিং করাই, যাতে তারা আরও অনেক বেশি পাওয়ারফুল হতে পারে। এবং যারা সুবিধাবঞ্চিত নারী, যারা অজু পাড়াগায়ে আছেন, যারা সুবিধা থেকে বঞ্চিত, তাদেরকে আমার সাথে যারা কাজ করেন তারা কিন্তু তাদেরকে বের করে নিয়ে এসে তাদেরকে প্ল্যাটফর্মে দাঁড় করায় এবং তাদেরকে বিভিন্ন ট্রেনিং করায়। এছাড়াও আমাদের আলোকিত নারী যে কাজগুলো করে সেগুলো হলো বিভিন্ন, যেমন অটিস্টিক বাচ্চাদের নিয়ে কাজ করে, সুবিধা বঞ্চিত বাচ্চাদের নিয়ে কাজ করে, নারীদের নিয়ে কাজ করে এবং বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করে। এবং আপনারা জেনে খুশি হবেন যে এখন কিন্তু বাংলাদেশে তৃতীয় লিঙ্গের মানুষগুলোকে নিয়ে অনেক বেশি মানে ওনারা আলোচনা করছে কিভাবে তৃতীয় লিঙ্গের মানুষগুলোকে কাজে লাগানো যায়। আমরা কিন্তু তৃতীয় লিঙ্গের মানুষগুলোকে নিয়েও কাজ করি, কারণ আমি পৃথিবীর অনেক দেশে আমার ঘোরার মানে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে। আমি পৃথিবীর যে দেশেই গিয়েছি আমি দেখেছি যে তৃতীয় লিঙ্গের যে মানুষগুলো ওরা কিন্তু বিভিন্ন জায়গায় কর্মসংস্থানে পাচ্ছে এবং তারা বিভিন্ন কাজে জড়িত। কিন্তু একমাত্র আমাদের দেশে আমরা দেখছি যে তৃতীয় লিঙ্গের মানুষগুলা কিন্তু ভিক্ষা করে বেড়াচ্ছে। তো এই জায়গাগুলা আমরা ওদেরকে কাজে লাগানোর জন্য আমরা একটা টিম তৈরি করেছি এবং আমরা কিন্তু ওদের নিয়ে এখন কাজে ফোকাস করছি। হ্যাঁ, এছাড়াও আমরা যে কাজগুলা করি, আমরা কিন্তু প্রস্টিটিউট নারীদের বাচ্চাদের বের করে নিয়ে আসি ওখান থেকে এবং ওদের নিয়ে লালন পালন, ওদের পড়াশোনা এবং ওদের সমাজে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা কাজ করি, ওদের বড় করার বিষয়। এবং ওরা যখন বড় হবে ওদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করি। হ্যাঁ, আমি দেখেছি এবং আমি আমার দর্শক, আমার কিন্তু সৌভাগ্য হয়েছে আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের আমিও একজন পজিশনে রয়েছি আপার সাথে। তো আপার সাথে আমার বিভিন্ন জায়গায়ও যাওয়া হয়েছে, বিশেষ করে যে যারা বৃদ্ধাশ্রমে আছেন সেখানেও আমরা গিয়েছি এবং যে পরিত্যক্ত যে শিশুগুলো থাকে তাদেরকে নিয়ে যে একটি সংস্থা আছে সেখানেও আপার সাথে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে এবং আপার সাথে আমরা অনেকগুলো গঠনমূলক কাজও করেছি। তো ইনশাল্লাহ আরো সামনে আমরা অনেক কাজ করব ইনশাল্লাহ সবাইকে নিয়ে। তো আপা চলে যাচ্ছি, আমরা তো কাজের কথা বলছি, এর ফাঁকে আমি একটু জিজ্ঞেস করি যে আপনার অবসর কাটে কিভাবে? আমার আমি অবসরে রান্না করতে আমি খুব পছন্দ করি। তাই না? মানে নারী আর রান্না এটা হতেই পারে না, রান্না এবং নারী একসাথে হবে। হ্যাঁ, আমি রান্না করতে খুব পছন্দ করি এবং আমি চেষ্টা করি নতুন কিছু রান্না করলে আমার পছন্দের মানুষ যারা আছে তাদেরকে আমি একটু খাওয়াই। যিনি রান্না করতে ভালোবাসেন তিনি কিন্তু খাওয়াতেও খুব ভালোবাসেন। তো আপনার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার অনেক কিছু আছে। বাঙালি হিসাবে আমি ইলিশ মাছ অনেক পছন্দ করি, খিচুড়ি পছন্দ করি। এই তো আপু, আপনার এমন কোনো স্মরণীয় ঘটনা যেটা মনে পড়লে আপনার খুব ভালো লাগে, মনটা খুশি হয়ে যায়, এ ধরনের কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন? যেমন আমি ইলেকশন করেছি, আমি লায়েন্স ইলেকশন করে আমি গভর্নর হয়েছি। আচ্ছা। তো ওই 2বার আমাকে ইলেকশন করতে হয়েছে।
2বার না 3বার, যেটা একবার করতে হয়, যেহেতু নারী এই জন্য আমাকে 3বার ইলেকশন করতে হয়েছে। তো হ্যাঁ, ফার্স্ট টাইমে যখন আমি ইলেকশন করেছি তো তখন এই ছেলেদের কাছে শুনতে হয়েছে যে মেয়েরা কেন গভর্নরশিপে আসবে, এই ধরনের কথা আমাকে শুনতে হয়েছে। তো যাক, আমি ইলেকশনে একদম বিপুল ভোটে আমি জয়ী হয়েছি। এটা ছিল আমার জন্য একটা মানে চরমই মানে খুশির একটাই ছিল। আর সেকেন্ডটা ছিল, সেটা ছিল মজার একটা, এটা আমি মানে মনে হলে আমার এখনো হাসি পায়। যখন ইলেকশন করে মানে আমার যে অপোজিশন ছিল তারা খুব করতেছে যে আমাকে ইলেকশনে আসতেই দিবে না, যত রকম মানে অন্যায় করে আমাকে আটকানোর চেষ্টা করতেছে, তখন আমি প্রশাসনিক কিছু হেল্প নিয়েছিলাম। তখন যখন তারা কোনো মতে আমি আটকাতে পারি নাই, তখন আমি প্রশাসনিক হেল্প করে মানে মাস্তানি স্টাইলে যেভাবে করে সেটা আমি করেছি। তো সেটা করে আমি সাকসেস হয়েছিলাম, মানে অন্যায়কে আমি প্রতিরোধ করেছি। সেটা হয়তো শুনতে খারাপ লাগে যে আমি ওইভাবে মাস্তানি স্টাইলে করেছি, আমাকে এই জন্য অনেক সময় শুনতে হয় যে কি মাস্তান গভর্নর হয়েছেন। না, প্রথমে এই ধরনের বাধা তো আসবে, কিন্তু এই বাধাগুলোকে পেরিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যখন আমি এটা সাকসেস হই তখন আমাকে হাসি পেয়েছে যে না, আমি যেটাই করেছি প্রশাসনিক হেল্প নিয়েছি আর যাই করি, বাট আমি অন্যায়টাকে আমি প্রোটেস্ট করেছি, অন্যায়কে প্রোটেস্ট আমি সামনে এগিয়ে এসেছি। এই জন্য আজ আপনি এখানে আসতে পেরেছেন। দর্শক, আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বাংলাদেশে পুরুষের তুলনায় 3 গুণ বেশি কাজ করে নারী। তো নারীরা এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে, সেজন্য দরকার আমাদের সবার এগিয়ে আসা। আমরা 22শে এপ্রিল কিন্তু গার্লস পাওয়ার থেকে একটি অনুষ্ঠানে একটি ওয়ার্কশপের আয়োজন করেছিলাম ব্র্যান্ড অ্যান্ড ব্র্যান্ডিং নিয়ে। সে অনুষ্ঠানেরই কিছু অংশ আমরা এখন আপনাদেরকে দেখাবো। 22শে এপ্রিল গার্লস পাওয়ারের উদ্যোগে হয়ে গেল বিজনেস ব্র্যান্ডিং ওয়ার্কশপ। 30 জন উদ্যোক্তা নারী কর্মশালায় অংশ নেয়। মিরপুরে একটি ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত এই কর্মশালায় বিজনেস ব্র্যান্ডিং এর নানান ধারণাগুলোকে সহজ করে নতুন উদ্যোক্তাদের মাঝে তুলে ধরা হয়। প্রোগ্রামগুলোতে আসাটা আমাদের জন্য, আমি মনে করি উদ্যোক্তাদের জন্য খুবই জরুরি, কারণ শিক্ষার তো কোনো শেষ নেই। এখানে এসে আসলে অনেক মানে আমরা কিছু কিছু জিনিস আছে আমরা কিছু জানিই না এগুলা বিষয়ে, কিন্তু এগুলো আমরা আজকে জানতে পারলাম, শিখতে পারলাম। গার্লস পাওয়ারকে ধন্যবাদ। আজকের ওয়ার্কশপের মূল বিষয় ছিল ব্র্যান্ডিং। তো ব্র্যান্ডিং আমরা কিভাবে করব, আমরা লোগো স্পন্সর কিভাবে করব, এই বিষয়গুলোকে এত সুন্দরভাবে আমাদেরকে ওয়ার্কশপে বলা হয়েছে। উদ্যোগী নারী শিরোনামের 3 ঘণ্টাব্যাপী ওয়ার্কশপের সেশন পরিচালনা করেন ব্যাংক অফ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুসরাত জাকিয়া রহিম ও উদ্যোক্তা প্রযোজক পরিচালক রেবেকা সুলতানা বিনতি। ব্র্যান্ডিং তো একটা বিশাল বড় বিষয়। আমরা আজকে ব্র্যান্ডিংয়ের খুঁটিনাটি জিনিসগুলো জেনেছি, কন্টেন্ট মেকিংয়ের জিনিসগুলো জেনেছি, যেটা ওভারঅল ওনাদেরকে একটা ব্র্যান্ডিং সম্পর্কে একটা আইডিয়া দিবে এবং ওনারা প্র্যাকটিক্যালি কিন্তু সেই কাজগুলো করতে পারবে। ওয়ার্কশপ করতে আসা ক্ষুদ্র উদ্যোক্তারা জানান, চ্যানেল এস এর গার্লস পাওয়ারের এমন আয়োজন উদ্যোক্তা থেকে ব্যবসায়ী হয়ে উঠতে সহযোগিতা করবে। এখানে কিভাবে ব্র্যান্ড করতে হবে, মানুষের কাছে কিভাবে প্রোডাক্টটা তুলে ধরতে হবে, কিভাবে ছবিটা তুলতে হবে, সবকিছু আজকে আমাদের ক্লাসে শেখানো হয়েছে, যেটা আমাদের জন্য খুবই পজিটিভলি। আমরা যারা উদ্যোক্তা আছি তারা যদি ওদের বিজনেসের ব্র্যান্ডিং সম্বন্ধে না জানি, তাহলে আমরা নিত্য নতুন বিজনেসের যে পলিসিগুলি আসতেছে সেটা আমরা মোকাবেলা করতে পারবো না। আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি শারমিন সেলিম তুলি, চ্যানেল এস এর ভাইস চেয়ারম্যান, পারফেক্ট ইলেকট্রনিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ ফ্রিল্যান্সিং ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান, স্যালভেশন 360 চেয়ারম্যান সহ গুণীজনদের উপস্থিতি বাড়তি প্রেরণার উৎস ছিল ওয়ার্কশপে। ওয়ার্কশপ শেষে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন গার্লস পাওয়ারের চ্যানেল এস এর অর্গানাইজিং সেক্রেটারি হাসিনা আনসার ও নির্বাহী সদস্য কুমকুম ফকির। অংশ নেওয়া উদ্যোগী নারীরা জানান, নিয়মিত এমন আয়োজন উদ্যোক্তার বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। খুবই চমৎকার হয়েছে। প্রতিটা সেশনে অনেক কিছু আমাদের লার্নিং করেছে, আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আরও এরকম কিছু ওয়ার্কশপ হোক, যেটা আমাদের আসলেই আমাদের প্রোডাক্টের ব্যাপারে, মানে প্রোডাক্টের ডেভেলপ করতে গেলে কি কি করতে হবে সেগুলো যেন আমাদেরকে আরও শেখানো হয়। গার্লস পাওয়ারের কাছে আমাদের যাওয়া সেটা হচ্ছে এই ধরনের প্রোগ্রাম যেন আরও হয় এবং হাতে কলমে হলে আরও একটু ভালো হয় আমাদের জন্য। আয়োজনের সহযোগিতায় ছিল আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন এবং পারফেক্ট ইলেকট্রনিক্স। উদ্যোক্তা সাফিনা জাহান চৌধুরীর হ্যাপি আওয়ার পেজের সৌজন্যে কেক কাটার মধ্য দিয়ে আয়োজনটি সমাপনী টানা হয়।
দর্শক আপনারা দেখে নিলেন আমাদের 22শে এপ্রিল যে ওয়ার্কশপটি হয়েছিল ব্র্যান্ড অ্যান্ড ব্র্যান্ডিং নিয়ে, এবং এই ওয়ার্কশপের আয়োজনে কিন্তু ছিলেন সাথে আমাদের আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন এবং পারফেক্ট ইলেকট্রনিক্স। শারমিন সেলিম তুলি আপু, আমি জানতে চাচ্ছি আসলে এই যে ওয়ার্কশপটা আমরা করলাম ব্র্যান্ড অ্যান্ড ব্র্যান্ডিং, এবং সামনে কিন্তু গার্লস পাওয়ার থেকে আরও অনেক ওয়ার্কশপ আসবে, বিভিন্ন বিষয়ের উপর আসবে, ফটো সেশনের উপর আসবে। এই যে আমরা মোবাইল থেকে যে ছবিগুলো তুলি খাবারের, হ্যাঁ, সেটা ডিএসএলআর দিয়ে অথবা মোবাইল দিয়ে আমরা কিভাবে সুন্দর ছবি তুলতে পারি। এরপরে আসবে কুকিং এবং বেকিং ওয়ার্কশপ, মানে নারীদের উন্নয়নে আমাদের গার্লস পাওয়ার এগিয়ে আসছে এবং আপনারাও এগিয়ে আসছেন। তো আপু, আমি জানতে চাচ্ছি যে ওয়ার্কশপের আসলে প্রয়োজনীয়তা কি? আসলে আমরা যখন ডেভেলপ হব, এটা নারী না, আমরা সবাই ডেভেলপ হওয়ার জন্য কিন্তু একটা শিক্ষার প্রয়োজন। সেই শিক্ষাটাই আমি মনে করি যে একটা ওয়ার্কশপ। আমরা কিন্তু আলোকিত নারী ফাউন্ডেশনে কিন্তু প্রচুর ওয়ার্কশপ করে থাকি। আপনারা গার্লস পাওয়ার যে ওয়ার্কশপ করার চিন্তা ভাবনা করেছেন বা করার জন্য প্রস্তুত হয়েছেন, এটা আসলেই একটা প্রশংসনীয় কাজ। ওয়ার্কশপ ছাড়া কখনো মানুষের ডেভেলপ হতে পারে না। তা আমরা যখন একটা নারীকে ডেভেলপ করব, তখন তাকে অবশ্যই ওয়ার্কশপের মাধ্যমে তাকে শিখাতে হবে যে সে কিভাবে, আমি মনে করি যে একটা নারী যখন এগিয়ে যাবে তাকে প্রস্তুত হতে হবে, তাকে প্রস্তুতি নিতে হবে। আমি একটা জিনিস বলতে চাই, সেটা হলো যে আপনি যখন মনে করেন যে আপনি আরো ডেভেলপ হবে, আপনি একটা লক্ষ্যে পৌঁছাবেন, তখন আপনাকে কিছুদিন বা কয়েক মাস আপনাকে আড়ালে নিয়ে আসেন, সবকিছু চুপ হয়ে যান, এবং চুপ হয়ে আপনি কি করবেন, আপনাকে নিজেকে গ্রো করবেন, নিজেকে ডেভেলপ করবেন, নিজেকে গুছাবেন এবং নিজের স্কিল ডেভেলপ করবেন। এটা করার জন্য কোনো না কোনো একটা জায়গার প্রয়োজন, সেটা কি আমরা ওয়ার্কশপ প্ল্যাটফর্ম দরকার, সেটাই আমরা ওয়ার্কশপ বুঝি। এবং এই ওয়ার্কশপের মাধ্যমেই কিন্তু আপনি ডেভেলপ হবেন, বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে, বিভিন্ন সেমিনারের মাধ্যমে আপনি ডেভেলপ করবেন। এই যে ডেভেলপ করাটা, এটা না হলে কিন্তু আপনি কখনোই আগাতে পারবেন না। কারণ আপনি চিন্তা করেছেন যে আপনি বিজনেস করবেন, হ্যাঁ, কিন্তু আগে আপনার নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কি পারবো, আমি কোন জায়গাটা ক্যারি করতে পারবো, এবং আমি কোন জিনিসটা ক্যারি করতে পারবো, কোন বিজনেসটা আমার মাধ্যমে হবে এবং আমি পারবো। আগে এটা নিজেকে প্রশ্ন করতে হবে এবং ওয়ার্কশপের মাধ্যমে আপনাকে ডেভেলপ হইতে হবে। তারপরে আপনি একটা বিজনেসে আপনি হাত দিতে পারেন। আপনি যদি, আমি সবসময় আমার বক্তৃতায় বলে থাকি যে আপনি যদি পানের বিজনেস বুঝেন, তাহলে আপনি পানের বিজনেসই করেন, মানে যে বিষয়ে পারদর্শী সেই বিষয়টা নিয়ে আগাবে এবং পারদর্শী নিজের ভিতর থেকে গড গিফটেড কিছু জিনিস আছে, মানুষের মধ্যে আছে, সেটা আমরা বুঝতে পারি যে আমি আসলে এই বিষয়টা নিয়ে আগালে আমার জন্য ভালো হবে, আমি বুঝবো। তার মাঝখানে আপনাকে ওই জায়গাটাকে আরো ডেভেলপ করতে হবে, আরো ঘষা মাজা করতে হবে। ওইটা করার জন্য আপনাকে ওয়ার্কশপ করতে হবে। অবশ্যই দর্শক, ওয়ার্কশপের বিকল্প নেই। নিজেকে স্কিল করতে গেলে অবশ্যই আমাদের নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড, এই তিনটা সমন্বয় কিন্তু আসতে হবে। তাহলেই হবেন আপনি একজন সফল গার্লস, সফল নারী, সফল উদ্যোক্তা এবং সর্বোপরি সফল মানুষ। এবং সবচেয়ে যেটা আমি বলবো, একজন নারী আলোকিত হয় তখনই যখন সে শিক্ষার আলোতে আলোকিত হয়। আপু, এই বিষয়ে আপনি কিছু বলুন। শিক্ষা বলতে যে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা সেটা কিন্তু না। আমাদের সাবকন্টিনেন্টে আমাদের একটা ধারণা আছে যে আগে তোমাকে লেখাপড়া শিখে একটা পর্যায়ে যেতে হবে, তখন তুমি নলেজ গ্যাদার করতে পারবা। আসলে বিষয়টা কিন্তু তা না। আমরা যদি পাশ্চাত্যের দেশগুলোতে দেখি, ওরা ছোটবেলা থেকে কে কোন বিষয় কার ন্যাক আছে, কার স্কিল কোন বিষয় আছে, তাকে কিন্তু তার ফ্যামিলি, তার ফ্রেন্ড, তার কমিউনিটি তাকে সেই দিকে ধাবিত করে যে তুমি তোমার স্কিল এইখানে আছে, তুমি এটা নিয়ে কাজ করো। তাতে করে হয় কি, তারা অনেক ছোটবেলা থেকেই তার পছন্দের প্ল্যাটফর্মটা তারা পছন্দ করতে পারে যে হ্যাঁ আমি এটা নিয়ে আগাবো, হ্যাঁ, তখন তারা আরো বেশি সফল হয়। হ্যাঁ, এবং সে তার জীবনকেও কিন্তু বদলে ফেলতে পারে এবং সে তখন হয়ে যায় কি একজন অদম্য শক্তির অধিকারিণী হয়ে যায়। এবং সে যেমন নিজেকে পরিবর্তন করে, সে তার পরিবারকেও পরিবর্তন করতে পারবে এবং সমাজকেও। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এই কারণে আমি মনে করি যে শুধু যে লেখাপড়া শিখতে হবে, মাস্টার্স ডিগ্রি নিতে হবে, 3-4টা বিষয় মাস্টার্স করতে হবে, করে আমি বসে গেলাম, সেটা কিন্তু না।
আমি আমি কোন বিষয়ে আমার আমার সারাউন্ডিং আমাকে সাপোর্ট করে কোন বিষয়টা, এবং আমি আমার স্কিলটা আমি কোথায় আমি সুন্দরভাবে আমি এটা প্রেজেন্ট করতে পারবো, আমাকে ছোটবেলা থেকে সেই দিকে ফোকাস করতে হবে। আচ্ছা, আমাদের কিন্তু হয়ে যাচ্ছে একটি বিরতির সময়। দর্শক, সময় হয়ে গেল একটি ছোট্ট বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, আমরা ফিরে আসছি এবং এই অনুষ্ঠানের পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ। আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চ্যানেল এস এর নিয়মিত আয়োজন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ, এবং সাথে আছি আমি হাসিনা আনসার। তুলি আপু, আমাদের এই গার্লস পাওয়ার নিয়ে আপনার ভাবনাটা কি? আচ্ছা, আপনারা জানেন যে আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন গার্লস পাওয়ারের সাথে আছে, তবে আমি আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে গার্লস পাওয়ারের এই যে নারীদের নিয়ে কাজ করছেন, তা আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? মানে কিভাবে আপনার নারীদেরকে এগিয়ে নিয়ে যেতে চান এবং কিভাবে নারীদের নিয়ে কাজ করতে চান? আমি জাস্ট আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা জানতে চাচ্ছি। গার্লস পাওয়ার আজকে আমরা যে প্রোগ্রামে আছি, এটা আসলে শুধু একটা প্রোগ্রাম না, হ্যাঁ, এটা একটা প্ল্যাটফর্ম নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে। যেমন আমরা রেখেছি ওয়ার্কশপ, সামনে আরও আছে ওয়ার্কশপগুলো, নারীদেরকে কিভাবে স্কিলড করব, তাদের নলেজ কিভাবে বৃদ্ধি হবে, শুধু আমাদের দেশের মধ্যে কিন্তু না, দেশের বাইরেও যারা আছেন পুরো পৃথিবীতে আমাদের এই গার্লস পাওয়ার নিয়ে আলোচনা হবে, এবং কিভাবে গার্লসরা পাওয়ারফুল হবে সেই বিষয়েও কিন্তু আমরা বিভিন্ন তথ্য, বিভিন্ন ওয়ার্কশপ, বিভিন্ন মাধ্যমে কিন্তু প্রচার করব এবং তাদেরকে একটি প্ল্যাটফর্মে আনার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমি মনে করি নারীর প্রতি যে আলোকিত নারী ফাউন্ডেশন এবং গার্লস পাওয়ার একসাথে কাজ করাটা ভুল না, কারণ আমি যে জিনিসটা মনে করি যে একা পাওয়ারফুল হওয়ার চেয়ে জয়েন্টলি সংঘবদ্ধটা পাওয়ারফুল হওয়া অনেক বেশি বেটার। সুতরাং আমি চাই যে আলোকিত নারী ফাউন্ডেশন এবং গার্লস পাওয়ার একসাথে কাজ করবে, তাহলে আমি মনে করি যে এটা আরো অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে এবং নারীরা অনেক বেশি উপকৃত হবে এবং নারী শক্তি ডেভেলপ হবে। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের দেশে কিন্তু অর্ধেকের চেয়ে বেশি নারী। এই নারীরা যদি ডেভেলপ না হয়, নারীরা যদি বাইরে না কাজ করে, তাহলে কিন্তু কখনো দেশ আগাতে পারে না, দেশ উন্নত হতে পারে না। সুতরাং আমরা অনেক বেশি পাওয়ারফুল হতে চাই, নারীরা অনেক বেশি দক্ষ হতে চাই এবং আমরা আমাদের পরিচয়ে পরিচিত হতে চাই, কারণ প্রত্যেকটা নারী কিন্তু চিন্তা করে যা তাদের একটা আইডেন্টি, তারা তাদের পরিচয়ে পরিচিত হতে চায়। সুতরাং অবশ্যই গার্লস পাওয়ার, আলোকিত নারী একসাথে হাতে হাত রেখে কাজ করবে অবশ্যই এগিয়ে যাবে এবং অনেক বেশি পাওয়ারফুল। আমাদের যে লায়ন্স ক্লাব আছে, তারা কিভাবে আমাদের সাথে কাজ করবে, নারীদের পাশে দাঁড়াচ্ছেন একটু আগেও আপনারা বললেন, এবং গার্লস পাওয়ারের সাথে কিভাবে কাজ করবে? আচ্ছা, এই জায়গাটায় আমি একটু কথা বলতে চাই যে আমি নিজেও লায়নিজমের সাথে জড়িত, তবে আমি যে ডিস্ট্রিক্টে আছি ওটা হলো 315A1। লায়নিজমে এরকম 7টা ডিস্ট্রিক্ট আছে, 7টা ডিস্ট্রিক্ট মিলে একটা কাউন্সিল হয়। এই 7টা ডিস্ট্রিক্টের যে কাউন্সিল চেয়ারপারসন উনি হলেন আমাদের সামনে যে বসে আছেন ফারহানা বক্স। তবে লায়নিজমে আমি যেটুকু জানি যে গত বছর যিনি আমাদের ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন তার নাম ছিল পাতি হিল, এবং ওনার ইচ্ছা ছিল যে পুরো পৃথিবীতে লায়নিজমে নারী নেতৃত্ব এগিয়ে যাক, নারী নেতৃত্ব বেড়ে যাক, এবং এটাকে বলা হতো নিউ ভয়েস। আমি ফারহানা বক্স ম্যাডামকে প্রশ্ন করতে চাই যে আপনাদের লায়নিজমে যে নিউ ভয়েস, এটা নিয়ে আপনারা কিভাবে কাজ করছেন এবং নারীদের এগিয়ে নেওয়ার ব্যাপারে আপনারা কি করছেন? আমি যতটুকু জানি যে আমাদের 315A1-এ সেই 2000-এ একজন গভর্নর ছিলেন লেডি, তারপরে 2017-এ একজন গভর্নর ছিলেন লেডি, তার মাঝখানে বা তার আগে বা তার পরে কোনো লেডি গভর্নর আসেননি। এরকম 7টা ডিস্ট্রিক্টেও কিন্তু আমরা জানি যে ফারহানা নাস আপা বলছিলেন যে ওনার ডিস্ট্রিক্টেও কিন্তু এরকম লেডি গভর্নর যখন আসেন বা একজন গভর্নর হওয়ার কথা চিন্তা করেন, তখন কিন্তু তাকে প্রচুর প্রতিকূল পরিবেশে তাকে থাকতে হয় এবং পথ চলতে হয়। এই জায়গাটা আপনি একজন ডিস্ট্রিক্টের গার্জিয়ান হিসাবে আপনি কিভাবে কাজ করছেন এবং আপনি এটাকে কি মনে করছেন? অ্যাকচুয়ালি মানে আমাদের লায়ন্সে কিন্তু এখনও মেয়েরা লিডারশিপে ওইভাবে এগিয়ে আসে নাই।
যার কারণে আমাদের ইন্টারন্যাশনালি এখন একটা ইনিশিয়েটিভ নিয়েছে যে মেয়েদেরকে প্রমোট করার জন্য। আপনারা জেনে অবাক হবেন যে 107 বছরে একটা অর্গানাইজেশন মাত্র 2 জন লেডি প্রেসিডেন্ট হয়েছেন। একজন ছিলেন গুড্রন, আর আমি এবং সুধা আপা আমরা যখন গভর্নর ছিলাম তখন ছিলেন পেটি হিল। হ্যাঁ, এখন মানে এটা কিন্তু শুধু যে আমাদের দেশে আমরা বৈষম্যর শিকার হই তা কিন্তু না, ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা, যার কারণে ইন্টারন্যাশনাল এখন অনেক উদ্যোগ নিয়েছে। তার মধ্যে হচ্ছে আপনার একটা মানে মহা উদ্যোগ আমরা বলবো যে স্পেশালিটি কিছু ক্লাব আছে। আচ্ছা, এই ক্লাবের মাধ্যমে হচ্ছে এই যখন আমরা মেয়েদের নিয়ে একটা ক্লাব করতে পারি, কোনো একটা প্রফেশন নিয়ে, একটা ডক্টর সবাই একই প্রফেশনের, ইঞ্জিনিয়ার সবাই একই প্রফেশনের, তখন তাদেরকে ইন্টারন্যাশনালি ডিউজ কমায় দেয়। আচ্ছা, ঠিক আছে, তখন ডিউজ মানে হচ্ছে আমাদেরকে একটা ফিস দিতে হয়, একটা চার্জ দিতে হয় মেম্বারশিপ। আচ্ছা, এটা একটা ইন্টারন্যাশনাল ফি আছে আর একটা ডিস্ট্রিক্ট ফি আছে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ফিটাই অ্যাকচুয়ালি সব দেশে এটাই দিতে হয়। এটা কান্ট্রি ওয়াইজ ভ্যারি করে যে ডিস্ট্রিক্ট ডিউজ কেউ নিবে কি নিবে না। আমাদের যেহেতু একটা বড় একটা বিল্ডিং আছে এবং সব ডিস্ট্রিক্টের অফিস আছে, সেখানে অফিসের একটা খরচ আছে, যার কারণে আমরা এটা নেই। অনেক দেশ আছে যে তারা ডিস্ট্রিক্ট ডিউজ নেয় না, কারণ তাদেরকে এই অফিসটা মেনটেন করতে হয় না। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, নেপাল, এইসব জায়গায় কিন্তু অনেক মেম্বার, আমাদের থেকে অনেক অনেক বেশি মেম্বার। ওয়ার্ল্ডের সব থেকে বেশি মেম্বার এখন ইন্ডিয়াতে। নেপাল আছে, বাট সব থেকে বেশি মেম্বার ইন্ডিয়াতেও কিন্তু আমাদের মতো এরকম অফিস নাই। যারা গভর্নর হচ্ছেন তারা তাদের পার্সোনাল অফিসেই তারা লায়েন্সের অফিস করছেন, তখন তো তাদেরকে আর এই খরচগুলো বেয়ার করতে হয় না এক্সট্রা করে, তখন আবার তাদেরকে এই খরচগুলো দিতে হয় না। আমরা ডিউজ যেটাকে বুঝি, আমরা ইন্টারন্যাশনাল ডিউজ যেটা, এটাই হচ্ছে মুখ্য আমাদের কাছে মেম্বারশিপ টেকানোর জন্য। তো সেই যে বড় জায়গাটাই তারা ছাড় দিচ্ছে। হ্যাঁ, এতে করে আমাদের নারীরা আরও বেশি একত্রিত হবে। এবং আমি যতটুকু দেখেছি আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন নারী নেতৃত্বে যে ক্লাবগুলা প্রতিষ্ঠিত হয়েছে, এই ক্লাবগুলা সব থেকে বেশি অর্গানাইজ। এরা আমাদের যে প্রোগ্রামগুলা হয়, নারীরা আসলে অনেক ইন্সপায়ার হচ্ছে আপনাদের এই কার্যক্রম থেকে। এবং আমরা অনেক কিছু করতে পারি। আমরা সেলাই মেশিন দিচ্ছি প্রতিনিয়ত মেয়েদেরকে, মানে তাদেরকে স্বাবলম্বী করতে যা যা লাগে আপনারা সেই বিষয়গুলো দেখছেন। এইসব দিক চিন্তা করে আমি কিন্তু লায়নিজমে আমার নিজেরও কিন্তু একটা নারী ক্লাব আছে। আমার 20 জন নারী নিয়ে একটা ক্লাব করেছি, শুধুই নারীদের। এবং আমি পরবর্তীতে আমার নিজের আরেকটা ক্লাব করেছি, সেটা হলো হাজব্যান্ড ওয়াইফ। কারণ এইটা করেছি, হ্যাঁ ছুটি, এটা করেছি যেন একটা ছেলে বাসায় যাতে কৈফিয়ত দিতে না হয় যে তুমি ওখানে যে কি কাজ করেছো, এত রাতে যে বাসায় ফিরেছো, এবং একটা নারীকে যেন কৈফিয়ত না দিতে হয় যে তুমি বাসায় যে কি কাজ করেছো। সুতরাং হাজব্যান্ড ওয়াইফ জুটি আমি একটা ক্লাব করেছি 20 জন মেম্বার নিয়ে। এবং এটাও কিন্তু আপনার একটা স্পেশালিটি। হ্যাঁ, এটা আমার মনে হয় না বাংলাদেশে এই ধরনের ক্লাব আছে। এটার কারণ আছে, আমি আপনাকে বলি, একটু শর্ট করে আমি বলি। সেটা হচ্ছে যে আমাদের যে প্রোগ্রামগুলা, আমাদের ম্যাক্সিমাম, আমরা তো এটা আমাদের কমপ্লিটলি আমাদের এই অর্গানাইজেশনটা হচ্ছে আমরা নিজেরা টাকা দিয়ে চালাই, মানে আমাদের ফ্রি টাইমে আমাকে সময় দিতে হয়। যার কারণে আমাদেরকে মানে ইউজুয়ালি সন্ধ্যার পরেই আমরা বিভিন্ন প্রোগ্রামগুলো আমাদের থাকে। আছে না, অনেক প্রোগ্রাম একটু লেন্দি হয়ে যায়, তখন কিন্তু বাসায় যেতে সবারই দেরি হয়। হ্যাঁ, এটা তো অবশ্যই। আচ্ছা, আমি একটু প্রশ্ন করতে চাই সুধা আপুর কাছে। এই যে নারীদের যে যাতায়াত, উনি যেটা বললেন হচ্ছে আপু, ফারহানা আপু, যে এই যে নিরাপত্তার একটা ব্যাপার, যাতায়াতের একটা ব্যাপার, তো লায়ন্স কি এমন কোনো কাজ করছে যে নারীদেরকে আপনারা নিয়ে যে এই কাজগুলো করছেন এবং তাদের যাওয়ার ব্যাপারটা কিভাবে নিশ্চিত করছেন? মানে যাতায়াতের সুব্যবস্থা দিচ্ছেন কিনা,
অথবা এটা কিভাবে হচ্ছে একটু জানতে চাচ্ছি। আসলে এটা মানে আমরা ওইভাবে মানে আমাদের অর্গানাইজেশন থেকে ওরকম সুবিধা দেওয়া হচ্ছে না, কারণ অনেক সময় আমরা হ্যাঁ। দেখি নারীরা অনেক অর্গানাইজেশনে জয়েন হয় কিন্তু খুব বেশি দিন স্থায়ী হতে পারে না, মানে যাতায়াতের একটা বিষয় থাকে, একটু আসলে লেট হয়ে গেল এটা হলো, বাসায়। এটা ফ্যামিলি থেকে আসে। আমরা যখন বলি নারীরা যদি সামনে আগে আসে, ফ্যামিলির একটা বড় সাপোর্ট লাগে। ফ্যামিলি সাপোর্ট ছাড়া হতে মানে হয় না, কখনই আগাতে পারবে না। ফ্যামিলির মানে হাজবেন্ডের সাপোর্ট লাগবে, শ্বশুর বাড়ির লাগবে, বাপের বাড়ির সাপোর্টটা যদি হয় তাহলে আগাতে পারবে। অবশ্যই, আর বিশেষ করে হ্যাঁ, আমরা যারা এশিয়ান কান্ট্রিতে থাকি আমাদের এটা তো ফ্যামিলি পুরো সাপোর্ট ফ্যামিলি সাপোর্ট ছাড়া মাস্ট। হ্যাঁ, ফ্যামিলি ছাড়া আমরা আগাতে পারবো আচ্ছা না। এই জায়গাটা আমি একটু কথা বলতে চাই যে এই জন্যই কিন্তু আমরা একটা কাপল Exactly. ক্লাব করেছি, হ্যাঁ, যাতে জবাবদিহিতার জায়গাটা থেমে যায়। হ্যাঁ, এবং আমি এই যে আমার সবাই সামনে বুঝতে পারে যে বুঝতে আসলে পারে, কেন হ্যাঁ, দেরি হচ্ছে, আমার সামনে যে প্রত্যেকটা হাজবেন্ড লায়েন্সের বুঝতে পারে। লিডাররা আছেন ওনাদেরকে আমি বলবো যে ওনারা যেন এভাবে কাজ করে যে অন্তত হাজবেন্ড যেন তার ওয়াইফদের নিয়ে আসে, তাহলে আপনাদের নারী মেম্বার বাড়বে এবং নারী নেতৃত্ব পারবে। এবং আমি অবশ্যই চাবো এই লিডারদের কাছে যেন নারী নেতৃত্ব যখন এগিয়ে আসে এই লিডাররা যেন ওই জায়গাটায় অবশ্যই নারীদের পাশে Support থাকে দেয়। এবং নারীদের সাপোর্ট দেয়। প্রয়োজনে ওই যে ফারহানা নাজ আপা বলছিলেন যে মাস্তানি স্টাইলে উনি আসছেন, এইটাও যেন প্রয়োজনে কথাটা করতে খুবই হয়। মানে দারুণ মানে- লেগেছে, না হলে হবে না তো। হবে না, না আমাকে আপনি ওই সাপোর্ট করে পিছিয়ে দেয়। গেলে এবং পিছিয়েই সবচেয়ে বড় কথা, থাকবেন। আমরা যখন মেয়েরা আগাই তখন কিন্তু সবচেয়ে বেশি বাধা কিন্তু মেয়েরাই হয়। আচ্ছা, এখন মেয়েরাই কিন্তু হচ্ছে, আমি যখন ইলেকশন করেছি, আমি আমারটাই বলছি, আমার ইলেকশনে এমন 10 জন মেয়েরা আমাদের আমাকে কিন্তু ভোট দেয়। সময় হয়ে যাচ্ছে একটি বিরতির, আমরা 10 জন ভোট দেয়নি আমাকে। আমরা সব এই চ্যালেঞ্জিং। গল্পগুলো আবার কন্টিনিউ চালাবো, তো একটি বিরতিতে যাচ্ছি আপুরা। দর্শক, সময় হয়ে গেল একটি ছোট্ট বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আমাদের এই আয়োজনে পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ, এবং সাথে আছি আমি হাসিনা আনসার। আবারও ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের চ্যানেল এস এর নিয়মিত আয়োজন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ, এবং সাথে আছি আমি হাসিনা আনসার। আচ্ছা, আমরা আপুর সাথে কথা বলছিলাম যে বিষয়টা নিয়ে, যে এই যে নারীদের নিরাপত্তা, যাতায়াত, আপু বলছিলেন তিনি কিভাবে এই পজিশনে এখন পর্যন্ত আছেন। উনি অনেক সাহসিকতার পরিচয় দিয়েছেন, উনি কিন্তু থেমে যাননি। আপু সেই বিষয়গুলো আবার বলি। আসলে ওই যে বললাম, থেমে যায়নি, একটা সাপোর্ট ছিল, ফ্যামিলি থেকে সাপোর্ট ছিল, সবচেয়ে কথা আমার হাজবেন্ডের সাপোর্ট ছিল, এই জন্য পেরেছি। আর ফাইট করার মনোমানসিকতা আমার আছে যে আমাকে সামনে এগোতে হবে, যত সামনে যত বাধা থাকুক, আমি যত সাউন্ড আসুক, যত কিছুই হোক আমাকে, কারণ আমি অন্যায় করছি না, আমাকে সামনে এগোতে হবে, সেটা যেভাবেই হোক। হ্যাঁ, এই জন্য আমি পেরেছি। আর পারার জন্য, আর ওই আমাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করেছিলেন যে ওইখানে নারী নিরাপত্তা। হ্যাঁ, আমাদের অর্গানাইজেশনটা, এটা তো আমাদের সোশ্যাল ওয়ার্ক, তো আমরা এই যেটা করি অবশ্যই আমরা তাদেরকে হেল্প করি। এরকম যদি কেউ কোনো মেয়েরা থাকে যে রাত্রেবেলা বাসায় যেতে পারছে না বা তাদেরকে দেরি হয়ে যাচ্ছে, তাদেরকে সেই আমি পৌঁছাই দিই। আমি একদম আমার বাসায় হয়তো উল্টা দিকে আমি ওকে নামাই দিয়ে আসি যে না ঠিক আছে, যেহেতু ও একা আসে, ওর হাজবেন্ড আসে না, তখন ওকে আমি করি যে না তুমি তোমার হাজবেন্ড সহ ফ্যামিলি মেম্বার সহ আসো, অন্তত এই টেনশনটা লাগবে না। না, অবশ্যই সাপোর্টিভ টিমও আছে আপনাদের, তারা হেল্প করে, আপনারা নিজেরা, এভাবেই তো আমরা একে অপরকে হেল্প করে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। দায়িত্ব থেকে চলে আসে। মানে আমাদের যে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল আমাদের এটার জন্য কোনো ফান্ড দিচ্ছে বা কিছু, না সেটা না, এটা নিজের দায়বদ্ধতা থেকে ব্যক্তিগত ফান্ডের, আমাদের পুরো আমাদের নিজের খরচ, আমাদের কোনো ফান্ড কিন্তু আমরা পাচ্ছি না। আচ্ছা, এই জায়গায় আমি এই লায়ন্সের লিডারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমি যেটুকু জানি লায়ন্সে যে আপনাদের যে সকল কাজগুলো হয় ওগুলা কিন্তু সেই হারে প্রচারণা হচ্ছে না। প্রচারণাটা বলতে আমি বলতে চাই যে আপনাদের কিন্তু মিডিয়া কভারেজ নাই, আমরা চেষ্টা করছি, আমরা আপনাদের মিডিয়া কভারেজ নাই, এবং আপনাদের কিন্তু এই যে আপনারা আমি লায়নিজমের সাথে জড়িত, আমি জানি যে আপনারা প্রচুর কাজ করেন, সেটা আপনাদের ইন্টারন্যাশনাল ফান্ড আসে, সেটার সাথে আপনারা এটার সাথে ম্যাচিং ফেয়ার করেন, যেমন $10 লাখ ওখান থেকে যদি আসে আপনারা $10 লাখ উঠিয়ে আপনারা কিন্তু এই বিশাল একটা অ্যামাউন্ট বা মানে আমাদের দেশের বিভিন্ন জায়গায় আপনারা কিন্তু এই ধরনের কাজগুলো করে এই প্রচারণাটা নাই। প্রচারণার জায়গা কিন্তু আমাদের গার্লস পাওয়ার হতে পারে। থ্যাংক ইউ, খুব সুন্দর একটি প্ল্যাটফর্ম।
আপনারা চাইলেই কিন্তু আপনাদের যে প্রচার এবং প্রচারণা সেটা আমাদের গার্লস পাওয়ারের মাধ্যমে করতে পারেন। আমরা যেটা করি বেসিক্যালি আমাদের প্রচারটা আপনি জানেন যে আমরা একটা র্যালি করি। এই র্যালির মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু জানাইতে চাই মানে সাধারণ জনগণকে যে আমরা লায়ন্স ক্লাব আমরা হচ্ছে একটা প্রতিষ্ঠান, একটা মানে সেবামূলক প্রতিষ্ঠান। এই সেবামূলক প্রতিষ্ঠান থেকে আমরা এই বিষয়ে আমরা কাজ করি। এখন যে আমাদের নির্দিষ্ট করে যে এই বিষয়গুলো আমরা কাজ করতে পারবো আর এটা পারবো না এরকম ব্যাপার না। আমরা যেটাই করতে চাই সেবামূলক কাজ আমরা সেটাই করতে পারবো। এটা লাভজনক একটা প্রতিষ্ঠান, 6-7 করে দেওয়া আছে, আমরা ওটা নিয়ে বেশি কাজ করি, ওটা নিয়েই কাজ করি বেশি, কিন্তু কোনো মানে বাধা নাই। এখন আমাদের ইদানিং আমাদের শুরু হয়েছে যে আমরা কি কি কাজ করছি, আমরা চেষ্টা করি মিডিয়া কাভারেজ দেওয়া, বিভিন্ন পেপারে দেওয়ার চেষ্টা করি, টিভি চ্যানেলগুলো নিয়ে আসার চেষ্টা করি, বাট ওরকম হিউজ লেভেলের না। কমপ্লিটলি যে মার্কেটিংটা সেই কমপ্লিটলি মার্কেটিং এখনো আমরা করতে পারি। তবে আমি লায়নিজমের ভিতর থেকে যেটুকু বুঝি যে আপনারা যে কাজগুলা করেন ওইটা ওইভাবে প্রচার হচ্ছে না। এক্স্যাক্টলি, হ্যাঁ, এই জায়গাটা আপনার আরো বেশি প্রচার করা উচিত যাতে লায়ন্স মেম্বার আরো বেশি বাড়ে। হ্যাঁ, অ্যাকচুয়ালি হয়েছে কি যে দেখেন আমি যখন একটা বিজনেস স্টার্ট করি তখন সেটা আমার পার্সোনাল একটা বেনিফিট থাকে, সেটাকে আমরা যেভাবে অ্যাড দেই বা যেভাবে মার্কেটিং করি, হ্যাঁ সেই জায়গাটা কিন্তু আমরা ওইভাবে, এটা আমার সমালোচনা আমি করি না, এইখানেই উচিত এই লিডারদের কাজের জায়গাটা কিন্তু এই কাজটা করতে হবে। এই জন্য হচ্ছে আমি কিন্তু আমার সময় আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব, আমি চেষ্টা করেছি এইগুলা। এবং আপনারা আরো জেনে খুশি হবেন যে আমাদের বড় একটা হসপিটাল আছে লায়ন্স BLF, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, এটা আমাদের আগারগাঁতে। এখন আগে প্রথমে এখানে শুধু চোখের চিকিৎসা হতো, এখন সব রকমের চিকিৎসা হচ্ছে, এখন জেনারেল হসপিটাল একদম পুরা জেনারেল। সেখানে আমাদের ICU আছে, সেখানে আমাদের CCU আছে, আমাদের সবকিছু সেখানে আছে। এবং আমি জানি যে ওইখানে কিন্তু ডক্টরগুলো অনেক ভালো এবং আমাদের মেশিনারি সব, যেহেতু আমাদের নতুন হসপিটাল, সব লেটেস্ট টেকনোলজি দিয়ে আমরা মেশিনারিজ গুলো কিনেছি। আপনি জেনে খুশি হবেন আমাদের একটা ফান্ড আসছে, সেটা ইন্টারন্যাশনাল থেকে, এটা আমাদেরকে দিয়েছে, আমরা ডায়ালিসিস মেশিনও বসাচ্ছি। এবং আরেকটা জিনিস আমরা লায়নিজমে জানি যে গত বছর যে পাতি হিল এসেছিলেন, ওনার হাজবেন্ড কিন্তু এইখানে এসে চোখ দেখিয়েছিলেন এবং উনি নাকি খুব ভালো রেজাল্ট পেয়েছিলেন। উনি নট অনলি ভালো রেজাল্ট পেয়েছেন, উনি এখন একদম কন্টিনিউ BLF চেয়ারম্যানের সঙ্গে ওভার ফোন সে কন্টাক্ট করে। এটা কিন্তু বাংলাদেশের সংবাদ। আসলে লায়ন্স যে ক্লাব আছে সেটা অনেক কাজ করছে এবং আমরা কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে অনেকগুলো তথ্য, খুব সুন্দর সুন্দর তথ্য জানতে পারলাম যে নারীদেরকে নিয়ে পাওয়ার, গার্লস পাওয়ারদেরকে নিয়ে আরও কি কি পাওয়ারফুল প্রোগ্রাম আপনারা করছেন, কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্বে চলে এসেছি। তো সেই জায়গা থেকে বলছি, আমাদের এই আয়োজনে এসে আপনাদের কেমন লাগলো? আমার তো খুবই ভালো লেগেছে এবং আমি আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি জানাতে চাই যে আমাদের যে হসপিটাল আছে আপনারা এখানে আসবেন, সেবা নেবেন এবং পার্সোনালি আমার কাছে আসলে আমি তাদেরকে ডিসকাউন্ট করিয়ে দিব এবং একটা ভালো একটা ডিসকাউন্ট করিয়ে দিব। এবং আপনারা আরও জেনে খুশি হবেন, আমরা চোখের যে ট্রিটমেন্টগুলো এগুলা আমাদের ফান্ড থাকে, আমরা এগুলা ম্যাক্সিমামে গরিব যারা তাদেরকে আমরা একদম ফ্রি সার্ভিস দিই, সম্পূর্ণ ফ্রিতে। হ্যাঁ, যার কারণে আমাদের কিন্তু সুযোগ আছে, আপনারা আমাদের কাছে আসবেন, আপনাদেরকে সেবা করার মানে যারা প্রয়োজন তাদেরকে আমাদের সেবা করার সুযোগটা আছে। আচ্ছা সুধা আপু, আমি জানতে চাচ্ছি নারীর কর্মসংস্থান সৃষ্টিতে আপনারা কি কাজ করছেন? তেমন কাজ আসলে হয় নাই, এখন একটু একটু হচ্ছে। নারী মানে ওইখানে আসলে কর্মসংস্থান নিয়ে ওইভাবে আমরা কাজ করি নাই, তবে এখন একটু একটু ক্লাব থেকে হচ্ছে, ক্লাব লেভেল থেকে কাজ হচ্ছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ না, ক্লাব লেভেল থেকে হয়তো ওই যে যেমন লেডিস ক্লাবগুলি আছে যারা তারাই কাজ করতেছে, তারাই নারীদেরকে নিয়ে পুরাই তারাই কাজ করে। হ্যাঁ, ডিস্ট্রিক্ট লেভেলে বা ইন্টারন্যাশনাল লেভেলে ওইভাবে একদম মানে আলাদা করে নারীদের নিয়ে ওইভাবে কোনো কাজ হয়নি, কিন্তু আমরা ক্লাব লেভেলে কাজ করছি একদম। পরে আমি এই জায়গাটা একটু বলতে চাই, সেটা হলো নারীদের এগিয়ে নেওয়ার ব্যাপারে যে সুধা আপা বলছিলেন যে ক্লাব পর্যায়ে, আমার যে লায়ন্স ক্লাব অফ ঢাকা আলোকিত নারী আছে, ওখানে কিন্তু আমি প্রচুর ট্রেনিং করাই এবং আমার আলোকিত নারী ফাউন্ডেশনের পাশাপাশি ওই ক্লাবটাকেও আমি ট্রেনিং করাই এবং
তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমি করে দেই। সুতরাং এইটা তো একটা ক্লাব, তো লায়নিজমের অবশ্যই একটা পার্ট। সুতরাং আমি এই জায়গাটা বলবো যে একটা ক্লাব কিন্তু একটা ডিস্ট্রিক্টের মেরুদণ্ড, কারণ নট অনলি ডিস্ট্রিক্টের মেরুদণ্ড, এটা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল মেরুদণ্ড। কারণ একটা ক্লাব যদি স্ট্রং না হয়, একটা ক্লাব যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে কিন্তু একটা ডিস্ট্রিক্ট ওভাবে প্রতিষ্ঠিত হতে পারে না। প্রতিটি একটা ডিস্ট্রিক্টের প্রতিটা ক্লাব যদি স্ট্রং থাকে, যেমন আমি অবশ্যই বলবো যে আমার আলোকিত নারী 5 বছর হয়েছে ক্লাবটা, এটা কিন্তু আমার ডিস্ট্রিক্টে সবাই এক নামে চিনে এবং এটা কাজ করে, প্রচুর কাজ করে, তাদেরকে প্রতিষ্ঠিত করে। নারীদের, শুধু এই ক্লাবের নারীদের না, আরো পুরা লায়নিজমের নারীদেরকে তারা টেনে নিয়ে আসে। তো এই জায়গায় অবশ্যই লিডারদের বলবো যে যেন ক্লাবকে স্ট্রং করে। আপনার একটু আগে কিন্তু ক্লাব লেভেল থেকে তো হচ্ছে, তো আস্তে আস্তে এটা আস্তে আস্তে আরো হবে। ক্লাব থেকে শুরু করেছে, এখন জেলা পর্যায়ে যাবে, তারপর এটা যখন বাইরে চলে যাবে যে না ক্লাব লেভেল থেকে কাজ হচ্ছে। তো সুধা আপু, আপনার কেমন লাগলো আমাদের এই আয়োজন? অনেক ভালো লেগেছে। আপনাকে পেয়ে আমরা অনেক, আমাদেরকেও অনেক ভালো লেগেছে। এবং তুলি আপু, আপনি কিছু বলুন, কেমন লাগছে আমাদের এই আয়োজনে এসে? আমি তো অবশ্যই যখন নারীদের নিয়ে কাজ করে, যে জায়গায়, যে প্রতিষ্ঠানে, যে মিডিয়ায় বলেন, ইয়াতে বলেন, সব কিছুতে যেখানে নারীদের নিয়ে কাজ করে, ওই জায়গাটায় আমি অনেক বেশি হ্যাপি থাকি এবং ওদের সংস্পর্শে যেতে চাই এবং তাদের সাথে আমি জয়েন করে কিছু করতে চাই। অবশ্যই গার্লস পাওয়ারের জন্য আমার অনেক 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 দোয়া, এবং গার্লস পাওয়ারের শক্তির জন্য আমার যে প্রতিষ্ঠানের নারীরা আছে সবাই আছে গার্লস পাওয়ারের সাথে। ইনশাল্লাহ গার্লস পাওয়ার অনেক দূর এগিয়ে যাবে, আমি আশা করি। আমাদের দর্শক, শারমিন সেলিম তুলি আপা কিন্তু আমাদের গার্লস পাওয়ারের শুরু থেকে আছেন এবং সামনেও থাকবেন, এবং পারফেক্ট ইলেকট্রনিক্সও আমাদের সাথে আছেন শুরু থেকে, এবং সামনেও কিন্তু আমরা অনেক গঠনমূলক অনেক কাজ করব, আপনারা সবই দেখতে পারবেন। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই স্পেশাল পর্বে আপনারা এসেছেন, আমরা খুবই আনন্দিত হয়েছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের জন্য রয়েছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। শারমিন সেলিম তুলি আপা, তোমাকে অনেক ধন্যবাদ, গার্লস পাওয়ারকে অনেক ধন্যবাদ, এবং পারফেক্ট ইলেকট্রনিক্সের ভাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই পুরস্কৃত করার জন্য। এবং আমাদের ফারহানা আপুর জন্য রয়েছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ, আমার খুবই ভালো লাগছে। এবং আমি দোয়া করি জানি গার্লস পাওয়ার অনেক দূর এগিয়ে যায়, সে সাথে পারফেক্ট ইলেকট্রনিক্স অনেক ভালো একটা পজিশনে আসে বাংলাদেশে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। এবং সুধা আপু, আপনার জন্যও থাকছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে দারুণ একটি গিফট। আপনাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর আয়োজনে আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদের মূল্যবান সময় থেকে সময় বের করে এসেছেন, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নিতে হবে। আপনারা এতক্ষণ দেখছেন চ্যানেল এস এর নিয়মিত আয়োজন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ। আবারও নতুন কোনো আয়োজনে আপনাদের সবার সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গার্লস পাওয়ারের সাথেই থাকুন।